সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার পরিচয় দেওয়া শুরু করি। সে হচ্ছে নাম হচ্ছে হিমালয় রয়, ভাইস প্রিন্সিপাল, জহির মেহরুন নার্সিং কলেজ, পটুয়াখালী। তো আজকে আমি তোমাদের ক্লাস নেব ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, সেকেন্ড ইয়ার। সাবজেক্ট হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। তো আজকের টপিক হচ্ছে হেলথ মানে স্বাস্থ্য। তো এই সম্পর্কে আমরা আজকে পড়ব। তো কি কি আজকে আমরা পড়ব, তো শুরুতে সেটা জেনে নেওয়া যাক। এখানে আমি লিখছি যে ডিফিনিশন, আমরা হেলথের ডিফিনিশন করব। কনসেপ্ট অফ হেলথ, ডাইমেনশন অফ হেলথ, ডিটারমিনেশন অফ হেলথ, কমন হেলথ প্রবলেম ইন বাংলাদেশ, অ্যান্ড লাস্ট টপিক মেজার্স ফর মেইনটেনিং গুড হেলথ। তো শুরু করি তাহলে। প্রথমে আছে আমাদের ডিফিনিশন। তো আমরা ডিফিনিশনটা একটু লিখি। Definition of health. হেলথের সঙ্গে সবসময় আমরা অ্যাকর্ডিং টু WHO এই অনুসারে পড়ব। WHO means ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অ্যাকর্ডিং টু WHO। তো কি আসছে এখানে? The health is a state of complete physical, social and psychological well-being, and not merely then absence of disease or infirmity, so that each citizen can lead a socially and economically productive life. তাহলে আমরা এখানে কি লিখলাম হেলথের সঙ্গে? হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, সোশ্যাল and psychological well-being, and not merely the absence of disease or infirmity, so that each citizen can lead a socially and economically productive life. তাহলে স্বাস্থ্যটা হচ্ছে একটা পরিপূর্ণ ফিজিক্যাল, শারীরিকভাবে, সোশ্যাল সামাজিকভাবে, অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং এবং মানসিকভাবে, অ্যান্ড নট মেয়ারলি দ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমেটিভ। এবং এই যে অ্যাবসেন্স অফ ডিজিজ, আমাদের যে স্বাস্থ্য, যে অ্যাবসেন্স অফ ডিজিজ রোগটা, যদি আমরা পরিপূর্ণভাবে সুস্থ থাকি সামাজিকভাবে, মানসিকভাবে, তাহলে আমাদের কিন্তু এই রোগটা কিন্তু হবে না। এবং তখন আমরা কি করব? সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ, এবং আমাদের জীবনটা সেটা উন্নত হবে। তো আমরা হেলথের সঙ্গে এখানে পড়লাম অ্যাকর্ডিং টু WHO।
নেক্সট আমরা পড়ব কনসেপ্ট অফ হেলথ। তাহলে কনসেপ্ট অফ হেলথ, এখানে কনসেপ্ট আছে ধারণা, হেলথ মানে স্বাস্থ্য। তাহলে স্বাস্থ্য সম্পর্কে যে ধারণা, তাহলে কি কি কনসেপ্ট থাকতে পারে? এক নম্বর বায়োমেডিক্যাল কনসেপ্ট, দুই নম্বর ইকোলজিক্যাল কনসেপ্ট, তিন নম্বর সাইকোসোশাল কনসেপ্ট, চার নম্বর হলিস্টিক কনসেপ্ট। তাহলে প্রথমে আমরা লিখলাম বায়োমেডিক্যাল কনসেপ্ট। বায়োমেডিক্যাল মানে জৈবিক যে ধারণাটা, ইকোলজিক্যাল কনসেপ্ট বাস্তু সংস্থানমূলক যে ধারণাটা, সাইকোসোশাল এটা সাইকো মানে মানসিক এবং সামাজিকভাবে যে ধারণাটা, এবং হলিস্টিক কনসেপ্ট মানুষের যে মন মাইন্ড আধ্যাত্মিক যে জিনিসটা সেটা হচ্ছে হলিস্টিক কনসেপ্ট। তো এটার মধ্যে সাইকোসোশাল কনসেপ্ট আবার দুই ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরস। এই সোশ্যাল ফ্যাক্টরস এর মধ্যে আমরা কি কি পেয়ে থাকি? যেমন পভার্টি, ইলিটারেসি, হ্যাবিটস অফ লাইফস্টাইল। তো এই সাইকো সোশ্যাল কনসেপ্টের মধ্যে আমরা এক নম্বর পাইলাম সোশ্যাল ফ্যাক্টর। এই সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে আমরা পাই পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, তারপর ইলিটারেসি অক্ষরহীনতা, হ্যাবিটস অফ লাইফস্টাইল। এই হ্যাবিটস অফ লাইফস্টাইল, হ্যাবিটস মানে হচ্ছে অভ্যাস, আর লাইফস্টাইল মানে আমাদের জীবনের যে অভ্যাস। আমাদের এক এক স্টুডেন্টের লাইফস্টাইল এক এক ধরনের, অথবা এক এক মানুষের লাইফস্টাইল এক এক ক্যাটাগরির হয়ে থাকে। যেমন এই হ্যাবিটস অফ লাইফস্টাইল এর মধ্যে আছে স্মোকিং, অ্যালকোহল, ড্রাগস, মাল্টিপল সেক্স পার্টনার এটসেট্রা। দুই নম্বর আমরা পড়ব যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে কি কি আমরা পেয়ে থাকি? যেমন আমরা পেয়ে থাকি অ্যাংজাইটি, তারপর পেয়ে থাকি টেনশন, তারপর পেয়ে থাকি ইমোশনাল ব্রেকডাউন। তাহলে আমরা সাইকো সোশ্যাল কনসেপ্ট আমরা দুইটা ভাগে ভাগ করলাম এবং আমরা কি কি পাইলাম সেটা আমরা কিন্তু জেনে নিলাম। যেমন সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে অ্যাংজাইটি ভয় ভীতি থাকে, টেনশন যে কোনো দুশ্চিন্তা কাজ করতে পারে, ইমোশনাল ব্রেকডাউন আবেগ অনুভূতি এই ধরনের জিনিসগুলো আমাদের কাজ করে। আর লাস্ট আমরা যেটা পড়লাম এটা হচ্ছে হলিস্টিক। এই চার নাম্বার আমরা পড়ছি হলিস্টিক, হলিস্টিক কনসেপ্ট। এই হলিস্টিক কনসেপ্টের মধ্যে আমরা কি কি পেয়ে থাকি? যেমন ইন এ সাউন্ড মাইন্ড, আমাদের একটা ভালো মনের দরকার, পরিষ্কার একটা মনের দরকার। তারপরে ইন এ সাউন্ড বডি, তারপরে ইন এ সাউন্ড এনভায়রনমেন্ট, আর লাস্ট আমরা ইন এ সাউন্ড ফ্যামিলি।
তাহলে আমরা এই চারটা জিনিস হলিস্টিক কনসেপ্টের মধ্যে পেয়ে থাকি। ইন এ সাউন্ড মাইন্ড, আমাদের একটা ভালো পরিষ্কার মন। ইন এ সাউন্ড বডি, আমাদের ভালো একটা শরীর। ইন এ সাউন্ড এনভায়রনমেন্ট, এটা ভালো একটা পরিবেশ। ইন এ সাউন্ড ফ্যামিলি, একটা আদর্শ ভালো পরিবার। আমরা এবার করব ডাইমেনশন অফ হেলথ। ইতিমধ্যে আমরা ডেফিনেশন অফ হেলথ করলাম, কনসেপ্ট অফ হেলথ করলাম। তো আবার 3 নম্বর টপিক আসতেছে যে ডাইমেনশন অফ হেলথ। এই ডাইমেনশন অফ হেলথ আমরা এখন করব। ডাইমেনশন অফ হেলথ, এই ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা। তাহলে স্বাস্থ্যের মাত্রা কি কি, কার কার উপর স্বাস্থ্যের মাত্রাটা নির্ভর করে সেটা আমরা এখন জেনে নেই। 1 নম্বর আছে ফিজিক্যাল ডাইমেনশন। দুই নম্বর আছে মেন্টাল ডাইমেনশন। 3 নাম্বার সোশ্যাল ডাইমেনশন। 4 নাম্বার ইমোশনাল ডাইমেনশন। 5 নাম্বার ভোকেশনাল ডাইমেনশন। 6 নম্বরের মধ্যে আদার্স ডাইমেনশন। এই আদার্স ডাইমেনশনকে আবার কিছু কিছু ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন 1 নম্বর আছে সোশিও ইকোনমিক ডাইমেনশন। তারপরে আছে নিউট্রিশনাল ডাইমেনশন। 3 নম্বরে পাবো কিউরেটিভ ডাইমেনশন। তারপরে পাবো আমরা প্রিভেন্টিভ ডাইমেনশন। এই হচ্ছে আমাদের ডাইমেনশন অফ হেলথ, মানে স্বাস্থ্য কিছু কিছু মাত্রা নির্ধারণ করা হয়েছে। তো এখানে আছে ফিজিক্যাল ডাইমেনশন, যে শারীরিকভাবে যে মাত্রাটা অবলম্বন করা হয়। মেন্টাল ডাইমেনশন, মানসিকভাবে যেটা। সোশ্যাল ডাইমেনশন, সামাজিকভাবে। ইমোশনাল ডাইমেনশন, আবেগ অনুভূতিপূর্ণভাবে যেটা। ভোকেশনাল ডাইমেনশন, আর হচ্ছে আদার্স ডাইমেনশন। আদার্সের মধ্যে আমরা কিছু কিছু আছে, যেমন সোশিও ইকোনমিক ডাইমেনশন, সামাজিক এবং অর্থনৈতিকভাবে যে মাত্রাটা থাকে। নিউট্রিশনাল ডাইমেনশন, পুষ্টিগত দিক দিয়ে যেটা থাকে। কিউরেটিভ ডাইমেনশন, যে আরোগ্য লাভ করা হয়ে থাকে। আর প্রিভেন্টিভ, কিভাবে সেটাকে আমরা দূর করতে পারি। তো এখন আমরা এটা ডিসকাসের মধ্যে আসি। তো প্রথমে আছে ফিজিক্যাল ডাইমেনশন, এই সম্পর্কে আমরা একটু জানবো। ফিজিক্যাল ডাইমেনশন, ফিজিক্যাল ডাইমেনশনের 1 নম্বর পয়েন্ট হচ্ছে নর্মাল ফাংশনিং of all the tissue and organ of the body. তাহলে এখানে দেওয়া আছে ফিজিক্যাল ডাইমেনশনে 1 নম্বর হচ্ছে নরমাল ফাংশনিং অফ অল দ্য টিস্যু অ্যান্ড অর্গান অফ দ্য বডি। তাহলে এখানে কি বলছে? নরমাল ফাংশনিং, নরমাল মানে সাধারণভাবে, ফাংশনিং যে কাজ করবে, অফ অল দ্য টিস্যু, যে টিস্যু বা কলা যেটা আছে, অ্যান্ড অর্গান অফ দ্য বডি, এবং আমাদের যে শরীরে যে অর্গান আছে, আমাদের শরীর বডি যে আছে, এই বডিটাকে যে টিস্যু যে কাজ করবে সেটা নরমাল ভাবে কাজ করবে। এটাই বলছে নরমাল ফাংশনিং অফ অল দ্য টিস্যু অ্যান্ড অর্গান অফ দ্য বডি।
তারপর নেক্সট আমরা আসবো অ্যাসেসমেন্ট বাই সিম্পল অবজারভেশন। Assessment by simple observation and clinical examination. তাহলে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যাসেসমেন্ট বাই সিম্পল অবজারভেশন এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। তবে অ্যাসেস করতে হয়। আমাদের যদি হসপিটালে কোনো রোগী আসে তাহলে আমরা মাথা থেকে পা পর্যন্ত অ্যাসেস করি, কারণ কোথায় রোগটা আছে সেটা আমাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে। তাহলে এখানে বলছি অ্যাসেসমেন্ট বাই সিম্পল অবজারভেশন এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে হবে যে কি সমস্যাটা আছে। তারপর 3 নম্বর আমাদের আছে এখানে কি সাইন অফ ফিজিক্যাল হেলথ। সাইন অফ ফিজিক্যাল সাইন অফ ফিজিক্যাল হেলথ। এখানে কি বলছে? ক্লিয়ার স্কিন। সাইন অফ ফিজিক্যাল হেলথ বলছে এখানে যে ক্লিয়ার স্কিন, আমাদের যে ত্বক আছে এই ত্বকটাকে পরিষ্কার হতে হবে। 2 নম্বর বলছে ব্রাইট আই। ব্রাইট আই, ব্রাইট মানে বড়, আমাদের যে চোখটাকে যেন বড় থাকে, মানে ভালো থাকে। 3 নাম্বার বলছে গুড অ্যাপেটাইট। বলছে এখানে গুড অ্যাপেটাইট। অ্যাপেটাইট বলতে বলছে এখানে ক্ষুধা। যদি আমাদের ভালো ক্ষুধা লাগে, ভালো ক্ষুধা বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের খাবার হজম হতে 3 ঘন্টা সময় লাগে। তো 3 ঘন্টা পর পর যদি আমাদের ক্ষুধা লাগে তাহলে বুঝবো যে আমাদের গুড অ্যাপেটাইট হয়েছে বা আমাদের স্বাস্থ্য ভালো আছে। এরপর আমরা লাস্ট করব যেটা রেস্টিং পালস রেট এন্ড বিপি, মানে ব্লাড প্রেশার। আমাদের রেস্টিং পালস রেট এন্ড বিপি মিন্স ব্লাড প্রেশার। আমাদের পালস এবং ব্লাড প্রেশারটা নরমাল আছে কিনা আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। যেমন আমাদের পালস হচ্ছে নরমালি 72 থেকে 90 বা 60 থেকে 90, এভারেজে 72, এটা হচ্ছে আমাদের নরমাল পালস রেট। আর ব্লাড প্রেশার 120/80, এটা হচ্ছে আমাদের নরমাল। এটা যদি আমাদের শরীরে থাকে তাহলে আমাদের শরীর সুস্থ। এরপর আমরা করব সোশ্যাল ফ্যাক্টর। সোশ্যাল ডাইমেনশন। এই সোশ্যাল যে ডাইমেনশন, সামাজিকভাবে কিছু কিছু মাত্রা থাকে। সেই মাত্রাটা কি কি হতে পারে? যেমন 1 নম্বরে হাউজিং কন্ডিশন। হাউজিং কন্ডিশন। হাউজিং কন্ডিশন বলতে এখানে বোঝাচ্ছে যে বাড়ির অবস্থা। এক এক জায়গার বাড়ি এক এক মতো। শহরের বাড়ি এক ধরনের, গ্রামের বাড়ি এক ধরনের। যদিও শহরের বাড়ি গ্রামের বাড়ির তুলনায় ভালো, তথাপি আমাদের হাউজিং কন্ডিশনটা বলতে বোঝাচ্ছে যে আমরা যেখানে বসবাস করি না কেন আমাদের বাড়িটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা হয় বা থাকে, তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। যদি আমাদের হাউজিং কন্ডিশন মানে বাড়ির অবস্থাটা ভালো না হয় তাহলে আমাদের কিন্তু অসুখ লেগেই থাকবে, তখন আমরা অসুস্থ হয়ে পড়বো। এই জন্যই আমাদের হাউজিং কন্ডিশনটা মাস্ট বি ইমপ্রুভ করতেই হবে। দেন কালচার। এর কালচারাল নিয়ম নীতি। এক এক ফ্যামিলির কালচারাল এক এক মতো। উচ্চবিত্তর এক ধরনের নিয়ম, মধ্যবিত্তর এক ধরনের নিয়ম এবং লো ফ্যামিলির এক ধরনের নিয়ম। যদিও 3 ধরনের কালচার আমাদের দেশে বিদ্যমান, তথাপি আমাদের নিয়মটাকে ভালোভাবে বহাল রাখতে হবে, বা আমাদের যে নিয়ম বা আমাদের যে পরিবেশ সেটাকে ভালোভাবে রাখতে হবে। আমরা যেখানেই বসবাস করি না কেন, যে কালচারে আমরা বসবাস করি না কেন, সেই কালচারটা যেন আমাদের বজায় থাকে সেই দিকে আমাদের নজর দিতে হবে। এরপর আসতেছে এডুকেশন। একটা কথা আছে যে
যে এডুকেশন ইজ এ নেশন, এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এডুকেশন ছাড়া কেউ শাইন করতে পারে না। ক্যান ইউ প্রপার ইন লাইফ, জীবনে কেউ শিক্ষা ছাড়া সফল হতে পারে না। এই জন্য এডুকেশনটাকে মাস্ট বি গুরুত্ব দিতেই হবে এবং প্রত্যেকটা স্টুডেন্টকে শিক্ষিত হতেই হবে। আমাদের জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। ঠিক তেমনি আমরা যদি এডুকেটেড হয়ে থাকি বা আমাদের এডুকেশন শিক্ষাটা যদি ভালো হয়ে থাকে, তাহলে পরে আমরা জাতিকে দেশকে উন্নতির দিকে অগ্রসর করতে পারব। তাহলে আমাদের ডাইমেনশন অফ হেলথ আমরা মোটামুটি পড়লাম। এবার আমরা আসবো ডিটারমিনেশন অফ হেলথ। ডিটারমিনেশন মানে হচ্ছে মাত্রা। এর সম্পর্কে আমরা কিছু জানবো। ডিটারমিনেশন অফ হেলথ, তাহলে স্বাস্থ্যের কিছু কিছু মাত্রা আছে। সরি, ডিটারমিনেশন অফ হেলথ মানে স্বাস্থ্যের কিছু কিছু নির্ধারণ যন্ত্র আছে। সেই ডিটারমিনেশন নির্ধারণ করা, কিভাবে আমরা নির্ধারণটা করব। তাহলে এক নম্বরে আমরা কি আসে, বায়োলজিক্যাল ডিটারমিনেশন। বায়োলজিক্যাল ডিটারমিনেশন। দুই নম্বর আসবে বিহেভিয়ারাল অ্যান্ড সোশিও ইকোনমিক কন্ডিশন। তারপরে আসবে এনভায়রনমেন্ট। তারপর এজিং অফ দ্য পপুলেশন। তারপরে আসবে জেন্ডার, আর আসবে হচ্ছে আদার্স। এই আদার্সের মধ্যে আমরা কিছু কিছু টপিক পড়ে থাকবো, সেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল। তারপর আসবে এডুকেশন। তাহলে এখানে বলছে ডিটারমিনেশন অফ হেলথ, স্বাস্থ্য কিছু কিছু নির্ধারণ করা হয়ে থাকে। কিসের উপর নির্ধারণ করা হয়ে থাকে সে সম্পর্কে আমরা তাহলে এখন জেনে নিই। এক নম্বর আছে বায়োলজিক্যাল ডিটারমিনেশন, জৈবিকভাবে যেটা নির্ধারণ করা হয়ে থাকে। দুই নম্বর বিহেভিয়ারাল, আচরণগত দিক, অ্যান্ড সোশিও ইকোনমিক কন্ডিশন, সামাজিক এবং অর্থনৈতিক যে অবস্থাটা। তিন নম্বর এনভায়রনমেন্ট, পরিবেশগত দিক দিয়ে নির্ধারণ করা হয়ে থাকে। চার নম্বর এজিং অফ দ্য পপুলেশন, এজিং মানে হচ্ছে বয়স্কদের নিয়ে যে জনগণ যেটা আছে সেটা কিছু কিছু স্বাস্থ্য সম্পর্কে নির্ধারণ করা হয়ে থাকে। জেন্ডার অনুযায়ী হয়ে থাকে, মেল ফিমেল চিলড্রেন। অ্যান্ড আদার্সের মধ্যে আছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল, এটা বলছে খাদ্য এবং কৃষি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এবং এডুকেশন, শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমরা ডিসকাসের মধ্যে যাই। এই বায়োলজিক্যাল ডিটারমিনেশনের মধ্যে আমরা কি কি আছে সেটা আমরা জানবো। ক্রোমোসোমাল অ্যানোমালিজ, তারপরে আছে মেন্টাল রিটার্ডেশন, এখানে বলছে ক্রোমোসোমাল অ্যানোমালিজ। ক্রোমোসোম, সেক্স ক্রোমোসোম যেটা এক্স আছে ওয়াই আছে, যেমন এক্স এক্স থাকলে মেয়ে হয়, এক্স ওয়াই থাকলে ছেলে আসে, সে বলছে ক্রোমোসোমাল অ্যানোমালি সম্পর্কে বলছে। এখানে বলছে মেন্টাল রিটার্ডেশন, মানসিকভাবে যেটা হয় থাকে সে সম্পর্কে আলোচনা করছে। এরপর আমরা আসবো
বিহেভিয়ারাল অ্যান্ড সোশিও ইকোনমিক কন্ডিশন। এর মধ্যে কি কি আমরা পাবো? পার্সোনাল হ্যাবিট, ব্যক্তিগতভাবে আমাদের যে অভ্যাসটা থাকে সেটা পাবো পার্সোনাল হ্যাবিট। তারপরে আসবে লাইফ স্টাইল। এই লাইফ স্টাইল, এক একজনের লাইফ স্টাইল এক এক ধরনের। কোনো স্টুডেন্টের সঙ্গে কোনো স্টুডেন্টের কিন্তু লাইফ স্টাইল বনে না, এক এক স্টুডেন্টের লাইফ স্টাইল এক এক আকৃতির হয়ে থাকে। এরপর আমরা পড়ব হার্মফুল লাইফ স্টাইল। এই হার্মফুল লাইফ স্টাইল বা হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। আমাদের জীবনের ক্ষতিকর দিক কি হতে পারে? যেমন স্মোকিং, অ্যালকোহল, মাল্টিপল সেক্স পার্টনার, ড্রাগস, ইটিসি। এরপর আমরা আসবো ইনভায়রনমেন্ট। ইনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। এই পরিবেশের মধ্যে কিছু কিছু ভাগ আছে, সেটা হচ্ছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন। এয়ার পলিউশন যেটা বায়ু দূষণ আমরা বলে থাকি, এই বায়ু দূষণটা গ্রামের তুলনায় শহরে কিন্তু বেশি হয়ে থাকে। আর এই বায়ু দূষণের কারণে আমাদের স্বাস্থ্য কিন্তু ঝুঁকির দিকে যাচ্ছে। এই জন্য শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ অনেক ভালো থাকে এবং ওদের স্বাস্থ্যটা অনেক ভালো, কারণ ওদের ফ্রেশ এয়ার, এই কারণে। তারপর বলছে ওয়াটার পলিউশন, ঠিক তেমনি পানি যে দূষণটা হয়ে থাকে শহরে, কলকারখানা, ইন্ডাস্ট্রি অনেক, এই কারণে আমাদের নদী নালা পুকুর খালের পানি নষ্ট হয়ে যাচ্ছে। তারপর সয়েল পলিউশন, মাটি দূষণ যেটা। তাহলে আমরা এখানে ডিটারমিনেশন অফ হেলথ করলাম। আমাদের টপিক এবার আসছে কমন হেলথ প্রবলেম ইন বাংলাদেশ। বলছে কমন হেলথ প্রবলেম ইন বাংলাদেশ, বিডি মানে বাংলাদেশ। আমাদের বাংলাদেশে কমন সচরাচর কি কি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বা দেখা দেয় সে সম্পর্কে আজকে আমরা জেনে নিই। এক নম্বর ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি। যেসব বাচ্চা পুষ্টির অভাব থাকে সেটাকে বলা হয় ম্যালনিউট্রিশন। পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারে না বা খাবার পায় না, যদিও খাবার পায় কিভাবে খেতে হয় সে জিনিসটা জানে না, এটা হচ্ছে ম্যালনিউট্রিশন, মানে অপুষ্টিতে যেসব বাচ্চা আক্রান্ত হয়। তারপরে 2 নম্বর আছে স্কিন ইনফেকশন। যেমন স্কিন ইনফেকশন, স্কিন মানে হচ্ছে আমাদের চামড়া বা ত্বক যেটা আছে, এটার মধ্যে কিছু কিছু ইনফেকশন দেখা দিতে পারে। কেন এটা হতে পারে? যদি আমরা রেগুলার গোসল না করি তাহলে হতে পারে। তারপরে আমরা আসতেছে ডায়রিয়া। ডায়রিয়া জিনিসটা কমন, এটা হচ্ছে ফুড পয়জনিং এর কারণে ডায়রিয়া হয়ে থাকে। যদি আমরা পচা খাবার খাই, বাসি খাবার খাই, ডেট এক্সপায়ার্ড খাবার খাই, সেক্ষেত্রে আমাদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ডায়রিয়া হলে পরে আমরা অসুস্থ হয়ে পড়ব। আর ডায়রিয়া যেহেতু মূলত কমন একটা টপিক, সেটা হচ্ছে যে এই ডায়রিয়া হলে পরে আমাদের কি করণীয়। যদি আমাদের বাড়িতে খাবার সময় না থাকে তাহলে আমাদের করণীয় হচ্ছে অ্যাট ফার্স্ট প্রথমে আমাদের হ্যান্ড ওয়াশিং করতে হবে, তারপর পরিষ্কার একটা আমাদের পাত্র নিতে হবে এবং পরিষ্কার পানি নিতে হবে। সেটা পানিটা হবে 1/2 লিটার এবং 1 মুষ্টি, আমাদের যে মুষ্টি আছে 1 মুষ্টিতে গুড় অথবা চিনি নিতে হবে আর 3 আঙ্গুলের 1 চিমটি লবণ নিতে হবে। নিয়ে ভালো পরিষ্কার চামচ দিয়ে নেড়ে আমাদের খেতে হবে। তাহলে আমাদের
ডায়রিয়াটা দূর হয়ে যাবে। যদি আমাদের খাবার স্যালাইন না থাকে সেই ক্ষেত্রে আমরা বাড়িতে এটা তৈরি করতে পারি। এরপর আসবে অ্যানিমিয়া। অ্যানিমিয়া মিন্স রক্ত শূন্যতা। যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে বা আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা না হয় তাহলে কিন্তু আমাদের অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া হচ্ছে রক্ত শূন্যতা। আমরা রেগুলার যদি না খাই, একবেলা খাই দুই বেলা খাই না, তাহলে কিন্তু আমাদের অ্যানিমিয়া হওয়াটা স্বাভাবিক। এই জন্যই আমাদের যাতে অ্যানিমিয়া না হয় বা বাচ্চা কাচ্চাদের যাতে অ্যানিমিয়া না হয় এই জন্য প্রপারলি খাবারটা মেনটেন করতে হবে। এরপর আসতেছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস মিন্স টিবি, যেটাকে আমরা যক্ষ্মা বলে থাকি। এই টিউবারকুলোসিসটা মূলত আমাদের শরীরে অনেক জায়গায় হতে পারে বা হয়ে থাকে। যেমন আমাদের ব্রেনে হয়, বোনে হয়, লাংসে হয়, আর অনেক অনেক জায়গায় হয়। তো এই টিউবারকুলোসিসটা হয় যেমন স্মোকিং এর কারণে, অনেক ব্যাড হ্যাবিট থাকে, এসব কারণে কিন্তু টিউবারকুলোসিস হয়। যেমন এয়ার পলিউশনের কারণে হতে পারে, এই জন্য আমাদের কিন্তু মাস্ক পরাটা দরকার। তো টিউবারকুলোসিসটা আমাদের দূর করতে গেলে পরে অবশ্যই আমাদের পরিবেশটাকে ঠিক রাখতে হবে। স্মোকিং অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, আমাদের মাস্ক পরে বাইরে বের হতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। তাহলে আমাদের টিবিটা হওয়ার সম্ভাবনাটা থাকবে না। এরপর আমরা আসবো লেপ্রোসি। লেপ্রোসি মানে হচ্ছে কুষ্ঠ রোগ, যেটা হয়ে থাকে। কুষ্ঠ আমাদের শরীরে সাদা সাদা চাকা চাকা দাগ হয়ে থাকে, এটাকে আমরা বলে থাকি লেপ্রোসি মানে কুষ্ঠ রোগ। তোমরা হয়তো অনেকে জানো না, বা যদিও জেনে থাকো তারপরে মনে রাখার জন্য আমার বললাম যে অল বাংলাদেশের মধ্যে একমাত্র কুষ্ঠ হসপিটাল প্রথম স্থাপিত হয় উত্তরবঙ্গের জেলার নীলফামারীতে। সেখানে কিন্তু কুষ্ঠ হসপিটাল আছে। দেন ঢাকা আদার্স স্থানে এখন তৈরি হয়েছে, কিন্তু মূলত প্রথম হসপিটাল ছিল বা আছে নীলফামারী জেলা, সেটা রংপুর বিভাগের মধ্যে। এরপর আসবে ল্যাক অফ হেলথ সার্ভিসেস। এই ল্যাক অফ হেলথ সার্ভিসেস কি কি হতে পারে? ল্যাক মানে কম, হেলথ আমাদের স্বাস্থ্যটাকে আমরা পরিপূর্ণভাবে দিতে পারি না। কি কি কারণে আমরা দিতে পারি না স্বাস্থ্যটাকে? সেটা হচ্ছে পোর হাউজিং। যদি আমাদের পোর মানে গরিব বা ভালো না এরকম যদি বাড়ি আমাদের হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি না হয়, সেই ক্ষেত্রে আমাদের ল্যাক অফ হেলথ সার্ভিস, স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে আসতে পারে গুড স্যানিটেশনের অভাব, যেটা মানে ভালো স্যানিটেশন আমরা যেটা ব্যবহার করি না। গ্রামগঞ্জে অনেক গ্রামগঞ্জে যেমন প্রত্যন্ত অঞ্চল যেসব আছে, যেমন উত্তরবঙ্গের রংপুর বিভাগে অনেক অনেক জেলা আছে, সেই জেলাতে কিন্তু রোগ বালাই বেশি হয়ে থাকে। ওখানে পরিপূর্ণভাবে স্যানিটেশন ইউজ করা হয় না। যেমন লালমনিরহাট জেলা, কুড়িগ্রাম জেলা, গাইবান্ধা জেলা, এসব জেলায় কিন্তু এখনো রোগ বালাই হয়ে থাকে এই স্যানিটেশনের কারণে। এই জন্যই আমাদের স্যানিটেশনটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে। এরপর আসবে হাইপার টেনশন। হাইপার টেনশন বলতে বোঝাচ্ছে যে উচ্চ রক্তচাপ। এই হাইপার টেনশনটা কেন হয়, কি কারণে হয় সেটা একটু বলি। যে হাইপার টেনশন উচ্চ যে রক্তচাপটা, সেটা হচ্ছে আমাদের নিজেদের কারণেই কিন্তু এটা হয়ে থাকে। যদি আমরা অযথা টেনশন করি বা অথবা আমরা অ্যালকোহল, স্মোক এ ধরনের বা ড্রিঙ্কস জাতীয় খাবার যদি খাই, বা ফ্যাট জাতীয় খাবার খাই, বা স্পাইসি ফুড যদি আমরা খাই, বা আমরা কায়িক পরিশ্রম যদি না করি, যেটা আমরা এক্সারসাইজ যদি না করি, সেই ক্ষেত্রে আমাদের হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অথবা মোটা, যারা ওবিসি বেশি, বিএমআই রেঞ্জ যাদের 18.5 থেকে 24.9 বা 25 পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে যদি না থাকে, ওভারে যায়, সেই ক্ষেত্রে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের হাইপারটেনশন যদি না হয়, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমাদের নো টেনশন, টেনশন ফ্রি থাকতে হবে। রেগুলার আমাদের খাবার খাইতে হবে, পরিমিত খাবার, ভালো খাবার খাইতে হবে। স্মোকিং, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, স্পাইসি ফুড অ্যাভয়েড করতে হবে।
রেগুলার এক্সারসাইজ করতে হবে। আমাদের প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট অবশ্যই হাঁটা দরকার। যদি আমরা এভাবে রেগুলার কন্টিনিউ হাঁটা চলা করে থাকি সেক্ষেত্রে আমাদের হাইপারটেনশনটা হবে না। এরপর আসতেছে এয়ার পলিউশন। এর আগেও আমরা এয়ার পলিউশন সম্পর্কে আলোচনা করেছিলাম বা করেছি। ঠিক আছে, এয়ার পলিউশন মানে হচ্ছে বায়ু দূষণ। এই বায়ু দূষণটার কারণে কিন্তু আমাদের কমন হেলথ প্রবলেম হয় বাংলাদেশে এই এয়ার পলিউশনের কারণেই। কারণ এখন ডে বাই ডে এয়ার পলিউশনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কলকারখানা বৃদ্ধি হচ্ছে, যানবাহন বৃদ্ধি হচ্ছে, এসবের কারণে আমাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এরপর আসবে আমাদের সাউন্ড পলিউশন। এর আগে আমরা পড়েছিলাম যে সাউন্ড পলিউশন জিনিসটা কি। তো সাউন্ড পলিউশনটা শহরে বেশি হচ্ছে। বাস, ট্রেন, লঞ্চ, অটো অনেক অনেক ধরনের সাউন্ড করে। অনেক জায়গায় লেখা থাকে এখানে হর্ন বাজাবেন না। বিশেষ করে মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা এসব জায়গায়, হাসপাতাল লেখা থাকে যে এখানে হর্ন বাজানো নিষেধ, সামনে স্কুল, কলেজ, তবু আমরা হর্ন বাজাই। এই হর্ন বাজানোর কারণে কিন্তু আমাদের সাউন্ড পলিউশনটা হয়ে থাকে। তো আমরা যদি এডুকেটেড হয়ে থাকি বা আমাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশনটা ভালো থাকে তাহলে আমরা কিন্তু এই সতর্কতা অবলম্বন করব। যেখানে সেখানে আমরা হর্ন বাজাবো না। এই যেখানে সেখানে হর্ন বাজালে পরে আমাদের সমস্যা, মানুষের সমস্যা, অনেক সমস্যা হতে পারে। সো আমরা আমাদেরকে সতর্কতা অবলম্বন করাটা দরকার। এরপর আসলে আমাদের হার্ট ডিজিজ। এই হার্ট ডিজিজটা কি? হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড, ডিজিজ মানে হচ্ছে রোগ। এই হৃৎপিণ্ডের কিছু কিছু রোগ হয়ে থাকে। সেটা কি কি হতে পারে? এর আগে আমরা হাইপারটেনশন সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি। ওটার মধ্যে কিছু কিছু হার্ট ডিজিজটাও ইনক্লুড যুক্ত। যেমন হার্ট ডিজিজ হতে পারে আমরা যদি ফাস্টফুড খাই, চর্বি জাতীয় খাবার খাই, অ্যালকোহল খাই, পরিশ্রম না করি, সেক্ষেত্রে আমাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর আসতেছে ডায়াবেটিস। এই ডায়াবেটিসটা মূলত কমন, সচরাচর ডায়াবেটিসটা প্রায় 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 দেখা যায়। এই ডায়াবেটিসটা মানে হচ্ছে বহুমূত্র। ইনসুলিনের যদি আমরা যদি বৃদ্ধি পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াবেটিসটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই ডায়াবেটিসটা কন্ট্রোল করার জন্য আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে, খাওয়ার নিয়ম মাফিক করতে হবে। এবং ডায়াবেটিস যাদের হয়েছে তাদের অবশ্যই মাস্ট বি ডায়াবেটিস হসপিটালে যাই চেক আপ করতে হবে, গ্লুকোজ চেক আপ করতে হবে এবং ডায়াবেটিক্সের যে বই সেই বই ফলো করে খাওয়া দাওয়া করতে হবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমরা যদিও জানো বা না জেনে থাকো তাহলে এই ডায়াবেটিস সম্পর্কে যে আমাদের ধরো 100%, সাপোজ ধরো আমরা 100%, এই 100% হচ্ছে ফাদার্স ফ্যামিলি মানে বাবার যে পরিবার সেই পরিবার থেকে আসে আমাদের 60%। মা যে আছে মাদার্স যে পরিবার, মার যে পরিবার সেখান থেকে আসে 20% এন্ড আদার্স আসে 20%। এই মিলে মূলত আমাদের হয় 100%। দ্যাট টোটাল। এখানে বলছে ফাদার মানে বাবা থেকে, চাচা থেকে, দাদা থেকে বা বাবার বংশধর, দাদার বংশধর, এখান থেকে কিন্তু আসে 60% মানে 60%। মাদার্স মানে মা, খালা, নানি এদের থেকে আসে 20%। আর আদার্স আসে 20%। এই আদার্সটা আমরা কোনটাকে ধরবো? কায়িক পরিশ্রম আমরা না করি, বেশি মোটা, ওবেসি, ফাস্টফুড খাবার খাচ্ছি, অ্যালকোহল খাচ্ছি, শুধু আমরা ঘুমায় থাকি, কোনো পরিশ্রম করি না, সেই ক্ষেত্রে আদার্স 20%। এই মিলে টোটাল 100%। এটা হচ্ছে ডায়াবেটিস আসে। এরপরে আমরা আসবো ক্যান্সার। ক্যান্সার জিনিসটা কি হচ্ছে যে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। যদি আমাদের শরীরে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই ক্যান্সার যাতে না হয় সেই ক্ষেত্রে আমাদের
পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, খাবার দাবার ঠিক রাখতে হবে, পরিশ্রম করতে হবে, আর অনেক কিছু করতে হবে। এরপর আসতেছে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু রোগে যেটা আমাদের কামড় দেয়, ডেঙ্গু, এই ডেঙ্গু রোগ কামড়ালে কিন্তু আমাদের যে জ্বরটা আসে, কাঁপুনি দিয়ে যে জ্বরটা আসে, সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার। এটাকে রিমুভ করার বুদ্ধি হচ্ছে যে আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। যেমন ডাবের খোসা থাকে বা ফুলের টবের যে টব থাকে, যেমন পানি যদি 3 দিনের বেশি জমা হয়ে থাকে তাহলে সেই পানি আমাদের ফেলা দিতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, কয়েল জ্বালায় ঘুমাতে হবে, মশারি টাঙায় আমাদের ঘুমাতে হবে, তাহলে আমাদের কিন্তু ডেঙ্গুটা হবে না। এরপর আসতেছে ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন, ড্রাগ মানে হচ্ছে ঔষধ, এডিকশন আক্রান্ত হয়ে যাওয়া বা নেশায় পরিণত হওয়া। যেমন আমাদের যদি যেটা আমাদের দরকার, যেই মেডিসিনটা বা যেই ড্রাগটা দরকার, সেই ড্রাগটা না খেয়ে আমরা যদি আরো বেশি নেশা জাতীয় ড্রাগ খাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এডিকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমাদের যেইটাই দরকার বা যেই ড্রাগে আমাদের প্রয়োজন, সেই ড্রাগটা আমাদের খাইতে হবে, আদার্স ড্রাগ খাওয়া যাবে না। এবং ড্রাগস যদি আমরা গ্রহণ করি, অবশ্যই ডাক্তার প্রেসক্রাইব অনুযায়ী ড্রাগ আমাদের খাইতে হবে। এরপর আসতেছে লাস্ট এসটিডি। এসটিডি মানে হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এই এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এই জিনিসটা সচরাচর যে 12 বা 15 থেকে শুরু করে 25-30 বছর বয়সের ছেলে মেয়েদের বা 10 থেকে 30 বছর বয়সের ছেলে মেয়েদের কিন্তু বেশি হয়ে থাকে এই এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এইচআইভি হয়ে থাকে, এইডস হয়ে থাকে, বা যারা মাল্টিপল সেক্স পার্টনার, একের অধিক যারা সেক্স করে থাকে, সেই ক্ষেত্রে এসটিডি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমাদের যে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, মাল্টিপল সেক্স পার্টনার অ্যাভয়েড করতে হবে, যাতে আমাদের এইডস না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে যেসব স্টুডেন্ট বা স্টাফ হসপিটালে ডিউটি করে, তাদের অবশ্যই মাস্ক বি গ্লাভস পরে ব্লাড কালেক্ট করতে হবে, তারপরে গ্লাভস পরে মেডিসিন দিতে হবে, যাতে কোন রোগীটার এসটিডি আছে বা কোন পেশেন্টের এসটিডি আছে সেটা আমরা নাও জানতে পারি। এই জন্য আমাদের অবশ্যই মাস্ট বি গ্লাভস পরে চিকিৎসা দেওয়াটাই ভালো হয়ে থাকে। তো আমরা কমন হেলথ প্রবলেম ইন বাংলাদেশ অনেক কিছু জানলাম। এটা হচ্ছে কমন হেলথ প্রবলেম, আরো অনেক কিছু হতে পারে। তো মূলত আমরা মেন যে কথা, সেই কথা সম্পর্কে আমরা জানলাম। আমাদের লাস্ট টপিক, মেজার্স ফর মেইনটেইন গুড হেলথ। তো আমরা লাস্ট টপিকে আসি। মেজার্স ফর মেইনটেইন গুড হেলথ। মেজার মানে হচ্ছে এখানে পরিমাপ করা, ফর মেইনটেইন নিয়ন্ত্রণ করা, গুড মানে ভালো, হেলথ মানে স্বাস্থ্য। আমরা কিভাবে ভালো স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করব বা আমাদের শরীরকে আমরা কিভাবে ভালো রাখবো বা রাখতে পারি, এই বিষয়ে আমরা আজকে কিছু জানবো। তো তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে পয়েন্ট, হেলথ পার্সোনাল হাইজিন। এখানে বলছে হেলথ পার্সোনাল হাইজিন। হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, পার্সোনাল হাইজিন, পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, হাইজিন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা থাকা। তাহলে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমাদের পার্সোনাল হাইজিন প্রত্যেকটা ব্যক্তিরই মেইনটেইন করতে হবে বা আমাদের করা দরকার। যেমন আমাদের সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে, গোসল করতে হবে, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, খাবার পর সাবান দিয়ে হাত ধুতে হবে, বাথরুম থেকে আসার পর সাবান দিয়ে হাত ধুতে হবে, খাবার ঢেকে রাখতে হবে যেন মাছি ওর মধ্যে না পড়ে। তাহলে আমাদের পার্সোনাল হাইজিনটা মেইনটেইন হবে, এবং পার্সোনাল হাইজিন যদি মেইনটেইন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। সো পার্সোনাল হাইজিনটা মাস্ট বি মেইনটেইন করতেই হবে। 2 নম্বর আসতেছে ডেইলি বাথ।
ডেইলি মানে হচ্ছে প্রত্যেক দিন, বাথ মানে হচ্ছে গোসল করা। প্রত্যেক দিন আমাদেরকে গোসল করতেই হবে। আমরা বাইরে গেলাম, আমাদের শরীর থেকে অনেক ঘাম ঝরে, সেই বাইরে থেকে আসার পরে যদি আমরা আবার ওই অবস্থায় থাকি, সেই ক্ষেত্রে আমাদের শরীরে রোগ জীবাণু আক্রমণ করতে পারে। এই জন্য আমাদের প্রত্যেক দিন এভরিডে মাস্ট বি গোসল করতেই হবে। যদি আমরা প্রত্যেক দিন গোসল করি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, আর শরীর সুস্থ থাকলে আমাদের মনও ভালো থাকবে, আর মন যদি ভালো থাকে সব কাজই করতে আমাদের ভালো লাগবে। সো প্রত্যেক দিন আমাদের গোসল করতেই হবে। এরপর আসতেছে ইউজ ক্লিয়ার ড্রেস। আমাদের ভালো কাপড় পরিধান করতে হবে। ভালো কাপড় বলতে আমি বলতেছি না যে তোমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন কাপড় পরতে হবে, তা কিন্তু না। যে কাপড়টাই পরবে যেন পরিষ্কার হয়, ময়লা যেন না থাকে, সেই কাপড়টাই পরতে হবে। এই বলছি ইউজ ক্লিয়ার ড্রেস। যে কাপড়টা তোমরা পরলে সেটা যেন গন্ধযুক্ত না হয় বা ব্যাড স্মেল যেন না আসে, সেটা হচ্ছে ইউজ ক্লিয়ার ড্রেস। এরপর আসতেছে টেকিং ব্যালেন্স ডায়েট। টেকিং মানে হচ্ছে গ্রহণ করা, ব্যালেন্স মানে হচ্ছে নিয়ন্ত্রণ, ডায়েট মানে হচ্ছে খাবার। তাহলে আমরা প্রত্যেক দিন যে খাবারটা খাই সেটা নিয়ন্ত্রণ অবশ্যই মাস্ট বি থাকা দরকার। যা পাবো তা খাবো তা কিন্তু কখনোই হবে না। যে আমার সামনে অনেক খাবার আছে, সবগুলো আমি খেয়ে নিলাম, তা কিন্তু কখনোই হবে না। আমাদের নিয়ম মাফিক খাবার খাইতে হবে। যেমন এলিমেন্টস অফ ফুড, খাদ্য যে উপাদান বা কম্পোনেন্ট অফ ফুড 6টা: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার। এই 6টা যেন উপাদান আমাদের শরীরে প্রত্যেক দিন পেয়ে থাকে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। যদি আমরা কার্বোহাইড্রেট খেলাম, প্রোটিন খেলাম, ফ্যাট খাইলাম, আদার্স খাবার খাইলাম না, সেই ক্ষেত্রে আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে। সো আমাদের প্রত্যেকটা দিন খাবারের নিয়মটা ঠিক রাখতে হবে বা বজায় রাখতে হবে। যদি আমরা ব্যালেন্স ডায়েটটা ঠিক না রাখি তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ব। আর অসুস্থ যদি হয়ে থাকি হসপিটালে ভর্তি হতে হবে, অনেক আর্থিক ইকোনমিক অনেক খরচ হবে। সো আমাদের যাতে আর্থিক খরচ না হয় বা আমরা যাতে অসুস্থ না হই, সেই ক্ষেত্রে আমাদের খাবারের মানটা ঠিক রেখে আমাদের খাবার খাইতে হবে। এরপর আসতেছে রেগুলার এক্সারসাইজ। রেগুলার নিয়মিত এক্সারসাইজ, পরিশ্রম বা ব্যায়াম, আমাদের রেগুলার অবশ্যই এক্সারসাইজ করা দরকার। যদি আমরা রেগুলার এক্সারসাইজ না করি সেই ক্ষেত্রে অনেক রোগ হতে পারে। এর আগে আমরা বললাম ডায়াবেটিস হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, হাইপারটেনশন হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো আমাদের রেগুলার এক্সারসাইজ করাটা মাস্ট বি নিড এভরিডে, প্রত্যেক দিন। সো আমরা অবশ্যই রেগুলার এক্সারসাইজ করব। আমাদের যদি 30 মিনিট আমরা পার ডে 30 মিনিট যদি হাঁটি, সেই ক্ষেত্রে আমাদের দ্যাটস এনাফ। আর আরেকটা কথা, যদি একটা মানুষ 24 ঘন্টার মধ্যে 16 বা 18 ঘন্টা যদি সে শুয়ে বসে থাকে, তাহলে তার আয়ু দিন দিন 50% কমতে থাকে। তো আমাদের অবশ্যই রেগুলার এক্সারসাইজ করাটা দরকার। এরপর আসতেছে অ্যাভয়েড স্মোকিং। এখানে অ্যাভয়েড বাদ দেওয়া, স্মোকিং মানে হচ্ছে ধূমপান যেটা, তাহলে আমরা অবশ্যই আমাদের স্মোকিংটা দূর করতে হবে বা বাদ দিতে হবে। যদি কারো অভ্যাস থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আজ থেকে যেন বাদ দেওয়া হয়, এই আশাটা কামনা করব। কারণ যে জিনিসটা আমাদের শরীরের ক্ষতি বা যে খাবারটা খেয়ে আমাদের শরীর বা আমাদের যে মন বা আমাদের মানুষ যে মৃত্যুর দিকে অগ্রসর হয়, সেই খাবারটা আমাদের না খাওয়াটাই বেটার। কারণ এই স্মোকিং আমাদের যদি আমরা খাই, এলিমেন্টস অফ ফুড যে আমরা বললাম এর মধ্যে একটাও কিন্তু পড়ে না।
বা আমার স্মোকিং এর কারণে আমরা কার্বোহাইড্রেটও পাই না, প্রোটিনও পাই না, ভিটামিন, ফ্যাট, মিনারেল, ওয়াটার কোনো এলিমেন্টসই আমরা পাই না। সো আমাদের স্মোকিং করা কি দরকার? অতএব আজ থেকে যেন আমরা স্মোকিংটা অ্যাভয়েড করি, এটা প্রতিজ্ঞা করবে। এরপর আসতেছে অ্যাভয়েড ড্রাগ। অ্যাভয়েড ড্রাগস। এই ড্রাগসের কথা এর আগে আমি অনেক আলোচনা করছি বা অনেক বলছি যে ড্রাগস, অ্যাভয়েড ড্রাগস, আমাদের যেটুকু দরকার ড্রাগ সেটুকুই আমরা খাবো, এক্সট্রা আমরা ড্রাগস গ্রহণ করব না। অবশ্যই মাস্ট বি ফলো দ্য ডক্টর অর্ডার, সেই ডক্টর অর্ডার ফলো করে আমাদের ড্রাগ ইউজ করতে হবে। এরপর আসতেছে গুড হাউজিং। গুড হাউজিং, এটা আমরা আগে জেনেছি যে গুড হাউজিং, গুড মানে কি ভালো, হাউজিং মানে কি বাড়ি, ভালো বাড়ি সম্পর্কে আগে আমরা জেনেছি। এবার আসতেছে প্রপার স্যানিটেশন। এখানে প্রপার স্যানিটেশন আমাদের পড়ার লাস্ট পয়েন্ট হচ্ছে এটা, প্রপার স্যানিটেশন। এটা দিয়ে আমরা আজকে পড়া শেষ করব। তো যাই হোক, প্রপার মানে হচ্ছে পরিপূর্ণ, স্যানিটেশন সেটা তোমরা অবশ্যই জানো যে পরিপূর্ণভাবে আমাদের বাথরুম ব্যবহার করতে হবে। আমাদের জন্য বাথরুম যেটা আমরা ব্যবহার করব এটা যেন অবশ্যই দুর্গন্ধ মুক্ত হয়, যুক্ত যেন না হয়, কারণ যুক্ত হলে পরে আমরা প্রপার স্যানিটেশন ব্যবহার করতে পারবো না। যে বাথরুমে গন্ধ আসে সেই বাথরুম একজন করে আরেকজন সেটা করতে পারবে না, সেটা অবশ্যই আমাদের ভালো বাথরুম হতেই হবে। এবং বাথরুমের পরে অবশ্যই বেশি করে পানি ঢালতে হবে। বেশি করে যদি আমরা পানি ঢালি তাহলে আমাদের বাথরুমে গন্ধ আসবে না। সো আজকে আমরা অনেক পড়া করলাম, এই লাস্ট করলাম আমরা মেজার্স ফর মেইনটেইন গুড হেলথ, এই সম্পর্কে বললাম। তো আমরা আরেকবার শুরু করি যে আমরা আজকে কি কি করলাম। যেমন ডেফিনেশন অফ হেলথ সম্পর্কে পড়ছি, কনসেপ্ট অফ হেলথ, স্বাস্থ্য যে ধারণা সেই সম্পর্কে আলোচনা আমরা করছি। তারপর ডাইমেনশন অফ হেলথ, স্বাস্থ্য যে মাত্রা সেই মাত্রা সম্পর্কে আমরা আলোচনা করলাম। তারপরে ডিটারমিনেশন অফ হেলথ, ডিটারমিনেশন মানে হচ্ছে নির্ধারণ করা, স্বাস্থ্য যে আমরা কিভাবে নির্ধারণ করব বা কিভাবে আমরা মেনে চলবো সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। তারপরে কমন হেলথ প্রবলেম ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশে কি কি কমন প্রবলেম দেখা দিতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর লাস্টে আমরা করলাম মেজার্স ফর মেইনটেইন গুড হেলথ, মানে কিভাবে আমরা ভালো স্বাস্থ্যকে নিয়ন্ত্রণে রাখতে পারি বা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো এতক্ষণ ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে স্বাস্থ্য সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, হেলথ সম্পর্কে, যদি কোনো সমস্যা হয়ে থাকে নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে বলবে, আমি সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।